নারীদের জন্য চট্টগ্রাম বগুড়া চালু হলো পিঙ্ক বাস। চালক হেলপার ও মহিলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি, চাঁদাবাজি বন্ধ হওয়ার আশা। সরে গেছে ময়লার ভাগার, বৃক্ষরোপণে পাল্টে গেছে দৃশ্য। ঢাকা আরিচা মহাসড়কে আমিনবাজার হেমায়েতপুর অংশ সৌন্দর্য বর্ধনের কাজ শেষ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একদিনে সড়কে ঝরল 10 প্রাণ। ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে গোপালগঞ্জে নিহত 3, আহত 25। চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আলাদা দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। আকস্মিক টর্নেডোর আঘাত, কয়েক মিনিটের তাণ্ডবে কক্সবাজারে বিধ্বস্ত ঘরবাড়ি। দমকা বাতাসে কয়েক লাখ টাকার শুটকি নষ্ট, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এবং দালালের প্রতারণার ফাঁদে নিঃস্ব বহু যুবক। নির্যাতন, কারাভোগ শেষে ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরছেন অনেকে। কাঙ্ক্ষিত জনশক্তি রফতানিতে পিছিয়ে রংপুর অঞ্চল। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মানে ইন্টারনালি অনেক কৌশলগত কাজ উনি করেছেন, সেই কাজগুলো এখন বিএনপির সরকারের সময় সেগুলো চলমান আছে। তো এগুলো আমরা আস্থা রাখতে চাই মিয়ানমার সরকারের উপরে, কারণ এবং আমরা এগেইন যেটা বিএনপি সরকার বিগত দিনে করেছিল, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি জোর দিচ্ছি তাদের উপর, যে তারাও যেন মিয়ানমারের উপরে সে প্রেশারটা ক্রিয়েট করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদন এসেছে, সেখানে বলা কৌশল যদি আমি বলেই দেই তাহলে তো কৌশল থাকলো না। সেখানে বলা হয়েছে যে আল কায়দা বাংলাদেশের সেল গঠন করার একটা চেষ্টা চালাচ্ছে, সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সেটি অনুমান ভিত্তিক একটি প্রতিবেদন। জাতিসংঘকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বার্তা দেওয়া হবে কিনা, কারণ জাতিসংঘ পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এখন এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো অবস্থান নেই, কারণ এখন পর্যন্ত আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হব যে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো ডেটা আমাদের কাছে নাই, কোনো ফ্যাক্টস অ্যান্ড ডেটা নেই যার উপর আমি এটা নিয়ে কথা বলতে পারি। তো এটা হতে পারে, কারণ এইটা তো আমি আরেকদিনও মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে এটা এই ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, এবং এইটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নেই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। এবং অবশ্যই আই এম শিওর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, খতিয়ে দেখছে। কিছু চাওয়া হবে কিনা তথ্য, মানে তারপর বেসে এই প্রতিবেদন তৈরি করলো, সেই তথ্যগুলো ঢাকার পক্ষ থেকে চাওয়া হবে কিনা? জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। এখানে ওনারা একটা স্টেটমেন্ট করেছেন, যে স্টেটমেন্টের বাংলাদেশ সরকারের কাছে কোনো ভিত্তি নাই, আপাতত নাই, আমরা খতিয়ে দেখব। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চট্টগ্রাম বগুড়ায় নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস। চালক হেলপার ও নারী। চট্টগ্রামের কালুরঘাট পতেঙ্গা রুটে 2টি বাস চলবে। কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। বগুড়ার শেরপুর মাটিডালি রুটে ও মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে আরও 2টি বাস। সরকারের এমন উদ্যোগে খুশি নারীরা। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়ায় চালু হলো বিশেষ মহিলা বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের যাত্রী ছাউনি থেকে বাস সার্ভিস উদ্বোধন করেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। বাস দুটি চলাচল করবে কালুরঘাট পতেঙ্গা রুটে। সরকারের এমন উদ্যোগে খুশি নারীরা। নারীদের কর্মসংস্থানের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমাদের অনেক ভালো লাগতেছে, আলাদা করে মহিলাদের জন্য বাস চালু করছে। অনেক ভালো লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা মহিলারা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। এর আগেও কিন্তু এরকম কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে, আর সেটা ইভেনচুয়ালি বন্ধ হয়ে গিয়েছিল। তো আশা করব এবার এই উদ্যোগটা যাতে বন্ধ না হয়, দীর্ঘস্থায়ী থাকে। অফিস, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীদের জন্য এই সার্ভিস নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর একটা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ। এই দুইটা জিনিস তারা কিন্তু
পারবে। 12টি স্টপেজ এখন পর্যন্ত হবে, তবে এরপরে যদি চাহিদা থাকে, যদি আমরা দেখি যে চট্টগ্রামের নাগরিকদের আরও চাহিদা আছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেখানে বাস বাড়ানোর চেষ্টা করব। এদিন বগুড়া বিআরটিসি ডিপোতে পিঙ্ক বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। দুটি বাস শেরপুর মাটিডালি রুটে ও মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে। জেলার গুরুত্বপূর্ণ রুটে পর্যায়ক্রমে সেবা সম্প্রসারণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মেয়েরা স্বাচ্ছন্দ্যভাবে বাসে বা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। কোনো হ্যারাসমেন্টের শিকার হব না এবং নিরাপদে আমরা যেখানে ইচ্ছা যে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। বাস সার্ভিস আমরা মনে করি পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এটি চালু হবে এবং আজকে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গণপরিবহনে নারীদের নিরাপদে চলাচলের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান হবে বলে জানান সংশ্লিষ্টরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার এআই প্রযুক্তির আওতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1427টি এআই ক্যামেরায় নজরদারিতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের মহাসড়ক আসবে এআই প্রযুক্তির আওতায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি ছিনতাই রোধ এবং যানবাহনের শৃঙ্খলা জোরদার করতে শুরু হলো নতুন এক যাত্রার। 1427টি এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে মহাসড়কে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আর এর মাধ্যমে রাজধানীর পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর মামলার প্রক্রিয়া শুরু করল পুলিশ। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সবগুলো মহাসড়ক এআই প্রযুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে 1427টি এআই ক্যামেরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রায় 2 দশক পর ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার হেমায়তপুর অংশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ করে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ পর্যায়ে। আর এই কর্মসূচির উদ্বোধন করবেন বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রী, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে জমে থাকা ময়লার ভাগাড়ে স্বস্তির দেখা মিলছে সাভার আমিনবাজার হেমায়তপুর মহাসড়কের চলাচলকারী যাত্রী ও পথচারীদের মাঝে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম সরজমিনে মহাসড়কের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেন। শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধিত এ সড়ক উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী। জেলা প্রশাসকের সাহসী উদ্যোগের কারণে আজকে দীর্ঘ 25 বছরের এই দুর্গন্ধমুক্ত জায়গাকে একটা পরিবেশের মধ্যে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করলে একটা সুন্দর কিছু করতে পারি, এটা দেখানোর জন্য ওনাকে আমরা আরেকদিন নিয়ে আসব এবং এই এলাকায় এসে ওনার হাতে আমরা একটা গাছের চারা রোপণ করাবো এবং জায়গাটি পরিদর্শন করাবো। এরই মধ্যে ময়লার ভাগাড়ে নির্দিষ্ট স্থানে বালি ও মাটি ফেলে জমি প্রস্তুত করা হয়েছে। রোপণ করা হয়েছে নারিকেল, সুপারি ও নিমসহ বিভিন্ন গাছের চারা। মাটি ধরে রাখতে বিশেষ ধরনের ঘাস লাগানোর পাশাপাশি অনুমোদিত বর্জ্য ফেলা বন্ধে মজবুত নেটের বেড়া লাগানো হয়েছে। ল্যান্ডফিল ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও নির্ধারিত ল্যান্ডফিলের বাইরে মহাসড়কে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ফরিদা খানম। মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন কিন্তু এখানে ময়লার স্তূপ ছিল, মানুষজন যাতায়াত করতে পারতো না, নাক ধরে রাখতো। এখন কিন্তু সেই চিত্র বদলেছে। স্থানীয় সরকারের কার্যক্রম আরো এক্সপেডাইট করবার জন্য আমরা এই সাভার পৌরসভাকে আরো বর্ধিত আকারে করতে চাই। এদিকে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। যেখানে ময়লার ভাগাড়টি ছিল সেটি পরিষ্কার করে মাটি ভরাট করে বৃক্ষরোপণ করেছি। সরকার একটা উদ্যোগ নিয়ে ময়লার ভাগাড়টা সরাইয়া মাটি ফালাইয়া মনে করে যে নানান রকমের গাছ লাগাইতেছে।
এটাতে আমরা অনেক খুশি। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও দুর্গন্ধের কারণে আমিনবাজার হেমায়েতপুর মহাসড়কের এ অংশটি ছিল যাত্রী ও স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ। সমন্বিত পরিচ্ছন্নতা, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব সড়কে রূপ নেবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, সাভার। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই অহেতুক সরকারের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জিআই পণ্য রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বরং বিএনপির সময়ে প্রতিবার পয়েন্ট বেড়েছিল। জ্বালানি সংকট দীর্ঘদিনের পঞ্জীভূত সমস্যা, তাই অহেতুক সরকারের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিরোধী দল অযৌক্তিকভাবে রাজপথে কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে গিয়ে সরকারের ভুল ত্রুটি ও নিজেদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি। গ্যাসিফিকেশন প্ল্যান্টে দুর্ঘটনা হয়েছে, একটা অর্ডার দেয়া হয়েছে একটা ব্যাকআপের জন্য, আরো দুটো আর একটু পরে আসবে। সো আমরা ওটা করছি, এগুলো খুব দ্রুত যেগুলো করা যায়, তাও একটু সময় লেগে যাবে। সোলারে কনভার্সনের চেষ্টা আছে, ভোলার যে গ্যাস আছে সেটাকে মেইনল্যান্ডে নিয়ে আসার জন্য কি কি করা যায় সেটার চেষ্টা আছে, এলএনজি কেনার চেষ্টা আছে। মিড টার্মে আমাদের ওইটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটার প্রবলেম হচ্ছে এটা টাইম কনজিউম। জিআই পণ্য রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। চীনের ঝেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির এক বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে একথা বলেন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে খুলনা ও সিরাজগঞ্জের 3টি কারখানা বেসরকারি খাতে চালু করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও চীন কারিগরি প্রযুক্তি ও গবেষণায় যৌথভাবে কাজ করছে বলে জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। এই ফ্যাক্টরিটাকে এই যে অবস্থা দেখছেন, এই জরাজীর্ণ পরিস্থিতি ইনশাল্লাহ থাকবে না। আমরা নিজেরা চেষ্টা করব, এই যে আজকে চায়নার সাথে কাজ শুরু করেছি, এমনও হতে পারে আমরা জয়েন্ট কোলাবোরেশনে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি। যদি প্রাইভেট সেক্টরেও কোনো চিন্তা ভাবনা করতে হয়, বিনিয়োগকারী আনতে হয়, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। দেশের 12টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিড বোট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও 25টি জেলায় দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠান আয়োজিত 12টি উপকূলীয় জেলায় স্পিড বোট হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে অনেকখানি সক্ষমতা অর্জন করেছে, এটি আপনারা জানেন। তো দুর্যোগের বিষয়গুলো আমাদের মোকাবেলা করার জন্য, সক্ষমতার জন্য আরও আমাদের অনেক ধরনের প্রিপারেশন আছে, নিচ্ছি আমরা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঘর নির্মাণ, কৃষকদের মধ্যে বীজ সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো পুনর্নির্মাণে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আমরা কাজ করে যাচ্ছি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পাখির কিচিরমিচিরে মুখর চারপাশ। পঞ্চগড়ের নাজিরপাড়ায় দেশে বিদেশে নানা প্রজাতির পাখি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। একদিনে 5 জেলায় সড়কে ঝরল 10 প্রাণ। গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন অন্তত 25। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আলাদা দুর্ঘটনায় মারা গেছেন আরও 4 জন। এক একটি সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে ট্রাকের সামনের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে মাদারীপুর থেকে ছেড়ে আসে সোনালী পরিবহনের যাত্রীবাহী বাস। পথে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে ছিটকে পড়ে ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও হেলপার। আহত হন বাসের অন্তত 25 যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা দুম করে শব্দ হলো, শব্দ হওয়ার পরে কি হলো, শব্দ
দেওয়ার পরে দেখি চিল্লাচিল্লি হচ্ছে, এসে দেখি যারা যাত্রী ছিল তারা সব কেটে ফেটে সেটে মেটে কেউ মারা গেছে জায়গায় 2-1 জন। চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে শিবগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে আহত হন 2 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক। সিরাজগঞ্জের পাটধারী বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে সাদ্দাম হোসেন ও রেজওয়ান নামে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে বাসের ধাক্কায় 3য় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। আকস্মিক টর্নেডোর আঘাতে কয়েক মিনিটেই লন্ডভন্ড দেশের বৃহত্তম শুটকি মহাল কক্সবাজারের নাজিরার টেক। উড়ে গেছে লাখ লাখ টাকার শুটকি, বিধ্বস্ত ঘর বাড়ি, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আবহাওয়াবিদ বলছেন, প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে এমন ক্ষয়ক্ষতি। ভোরের আলো ফুটতে না ফুটতে হঠাৎ শুরু হয় তাণ্ডব। কয়েক মিনিটের মধ্যে বদলে যায় নাজিরার টেক শুটকি মহালের চিত্র। শুকাতে দেয়া লাখ লাখ টাকার শুটকি উড়ে যায় চারদিকে। কোথাও ছিন্ন ভিন্ন মাচা, কোথাও বিধ্বস্ত পাকা স্থাপনা, ঘরবাড়ি ও শুটকির গুদাম। নেই ঘরের ছাউনি, ত্রিপল উড়ে গিয়ে ঝুলে আছে বৈদ্যুতিক তারে। ঘূর্ণিঝড়ের মতো হয়েছে, মানে একটা বাতাস ঘুরে 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 গিয়ে আমাদের বাসার মধ্যে মানে এইভাবে মানে ঘুরে গেছে। 1200-500 সব উড়ে নিয়ে গিয়ে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হবে উড়ে নিয়ে সব ওখানে রেখেছে। তা উড়ে গেছে, তা থেকে গেছে, তা ভিজে একদম কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মহল মালিক ও ব্যবসায়ীদের ভাষ্য, আগে এমন আকস্মিক তাণ্ডব খুব কমই দেখেছেন তারা। কয়েক মিনিটের ঝড়েই নষ্ট হয়েছে বিপুল পরিমাণ শুটকি। ক্ষয়ক্ষতির পরিমাণ 1 থেকে 1.5 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি তাদের। এখানে 4 লাখ টাকার মতো মাছ ছিল, ওই মাছগুলো উড়ে চলে গেছে। যেগুলো মাছের চাং আছে এগুলো ভেঙে গেছে, আর যে বাড়া বলে মাছ শুকার দিয়ে এটাও উড়ে গেছে, ওইখানে উড়ে গেছে, এখান থেকে আনছে। এদিকে স্থানীয়দের কেউ কেউ এটিকে টর্নেডো বললেও বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা আবহাওয়াবিদের। এখানে যে ঘটনা ঘটেছে সেটা আসলে অতিবৃষ্টি এবং বাতাসের কারণে এটা ধসে গেছে। সেখানে হয়তো মাটির সেখানে শূন্যতা তৈরি হয়েছে, তার কারণে ধসে গেছে। এখানে টর্নেডো কিংবা এরকম ঘটনা ঘটে নাই। কয়েক মিনিটের তাণ্ডবে নাজিরার টেকের শুটকি মহালে নেমে এসেছে বড় ধরনের ক্ষয়ক্ষতি। এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় এই মহালের ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরো থাকছে। কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড। ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় 3 যুবকের যাবজ্জীবন। সিরাজগঞ্জের যুবদল নেতা খুনের মামলায় 2 জনের কারাদণ্ড। ভালো চাকরি, উন্নত জীবন আর উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে দালালদের ফাঁদে আটকা পড়ছেন রংপুর অঞ্চলের বহু অভিবাসী শ্রমিক। প্রতারণার শিকার হয়ে কেউ বিদেশে গিয়ে নির্যাতনের মুখে পড়ছেন, কেউ কারাভোগ করছেন, কেউ আবার সর্বস্ব হারিয়ে ফিরছেন দেশে। গবেষকদের মতে বৈধ রিক্রুটিং এজেন্সির সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা না বাড়ালে রংপুর অঞ্চল থেকে কাঙ্ক্ষিত জনশক্তি রফতানি সম্ভব হবে না। তারেকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই তরুণ। বিদেশে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তার 2 লাখ এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ টাকা ঋণও নিয়েছিলেন, কিন্তু দালালের প্রতারণার ফাঁদে পড়ে হারান সবকিছু। এমনকি কয়েক মাস কাটাতে হয় সৌদি কারাগারে। প্রায় 9 লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয় তাকে। আমার ইকামা নাই, আমার ব্যাংক কার্ড নাই, আমাকে পুলিশ ধরলে দেশে দিয়ে পাঠাবে। চেক করছিল, পুলিশ ধরে নাই একদিন, কপাল ভালো ছিল। এরপর যখন ধরা পড়ছি তখন তো দেশে আসছি। তো তারপর ওরা আমাকে বলে যে আমাদের কাজ দেওয়ার কথা ছিল, আমরা দিছি, তুমি ওখানে থাকতে পারো নাই, মিথ্যা। মালয়েশিয়া প্রবাসী মানিকের অভিজ্ঞতা আরও ভয়াবহ। বাবু নামে এক দালালের সঙ্গে 5 লাখ টাকার চুক্তিতে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় যান তিনি। সেখানে পৌঁছে ভিসার কথা বলে আদায় করা হয় আরও 1 লাখ টাকা, কিন্তু চাকরি তো দূরের কথা, শুরু হয় মানসিক নির্যাতন। 7 মাস পর 2 লাখ টাকা খরচ করে সাগর পথে ঝুঁকি নিয়ে চলে যান মালয়েশিয়ায়। আমাকে ওই টুরিস্টে নিয়ে এসে লাওসের খালি স্টিকার মেরে দিচ্ছে আমার পাসপোর্টে। স্টিকার মারার পরে লাওসের বর্ডারে যায় কনভার্ট করে দিলি ভিসা, এটাও করে দেয়। রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া এমন অন্তত 15টি করে অভিযোগ প্রতি মাসেই তাদের কাছে জমা পড়ছে।
তবে এই কর্মকর্তার দাবি কেউ যাতে অবৈধ রিক্রুটিং এজেন্সি কিংবা দালালদের মাধ্যমে প্রতারিত না হন সে বিষয়ে নিয়মিত প্রচারণা চালানো হয়। আমরা কিন্তু প্রচার করতেছি, আমরা অনেক গ্রামে যাচ্ছি, অনেক উপজেলা যাচ্ছি, টিটিসিতে আমরা যাচ্ছি, আমরা পিডিও ক্লাসে বলতেছি যে আপনারা বিদেশ যাওয়ার আগে বৈধ পথে যান। বেশি প্রতারিত হচ্ছে যারা তাদের আত্মীয় স্বজন ভিসা দিচ্ছে, এনারাই ভিসা দিয়ে এদের মাধ্যমে বেশি প্রতারিত হচ্ছে। গবেষকদের মতো অভিবাসন প্রক্রিয়ায় দালাল নির্ভরতা কমাতে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিদ্যমান যেসব জনশক্তি রপ্তানি করবার জন্য যে এজেন্টগুলো আছে সেই এজেন্টগুলো যথাযথভাবে তাদের প্রক্রিয়াগুলো মেনে চলছে কিনা, কার্যক্রমগুলো পরিচালনা করছে কিনা সেটি তদারকি করা। বিএমইটির তথ্য বলছে দেশে মোট বৈদেশিক অভিবাসনের মধ্যে রংপুর বিভাগের অবদান মাত্র 1.8%, আর মোট রেভিডেন্স প্রবাহ 0.69%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কুমিল্লা স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদিকে সিরাজগঞ্জের যুবদল নেতা হত্যা মামলায় স্ত্রীসহ 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ফরিদপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। কুমিল্লা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এই রায় দেন। পারিবারিক কলহের জেরে 2023 সালের 27 জুলাই স্ত্রী তানিয়া বেগমকে হত্যার অভিযোগ ওঠে স্বামী মোহাম্মদ আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেন নিহতের মা। সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা মামলায় তার স্ত্রী সহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলা শারমিন। 2015 সালের 2 জুন পৌর যুবদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকীয়ার জের ধরে তার নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে পালিয়ে যায় স্ত্রী উম্মে জামিলা তিথি ও তার প্রেমিক মনিরুল ফকির। নিহতের মা বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ফরিদপুর স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 3 যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল বাশার মিয়া। এদিকে একই দিন আদালতে 2023 সালের সেপ্টেম্বরে যৌতুকের দাবিতে স্ত্রীর হাত কেটে দেওয়ার মামলায় স্বামী রনি মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরি করে প্যাকেটজাত করা এবং অবৈধভাবে সার মজুতের অভিযোগে সদর উপজেলার সদের ট্রেডার্সকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। লোডশেডিংয়ে বিপাকে ঠাকুরগাঁওয়ের খামারিরা অতিরিক্ত গরমে বাড়ছে মুরগির মৃত্যু। গাইবান্ধায় বৃষ্টিতে বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষতি, সরকারি সহায়তার দাবি। কুমিল্লায় বসত ঘরে ঢুকে গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান সোমবার সন্ধ্যায় চান্দিনা উপজেলার বরকৈট দক্ষিণপাড়া শিলবাড়িতে বসত ঘরে ঢুকে গৃহবধূ বীণা রানী রায়কে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। নোয়াখালীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যামেরাম্যান সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত 11:30টার দিকে বেগমগঞ্জের গাজীটোলা এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও করতে যাচ্ছিল ইভেন্ট ম্যানেজমেন্টের 5 জন। এ সময় মোটরসাইকেলে যাওয়ার সময় তাদের উপর এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করেন চিকিৎসক। স্থানীয় হারুন ও রায়হান নামের 2 জনের অভ্যন্তরীণ পূর্ব বিরোধের জেরে গোলাগুলির সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। রংপুরের প্রবাসীর বাড়িতে হামলা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে পীরগাছার পূর্বপাড়া গ্রামে আমেরিকা প্রবাসী রিপন ও রাসেলের বাড়িতে হামলা করে ডাকাত দল। দেয়াল টপকে ভেতরে ঢুকে রড দিয়ে আলমারি ভেঙে প্রায় 10 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নরসিংদীতে মাদক কারবারিতে সঙ্গে নেশা করার সময় এক পুলিশ কনস্টেবল সহ 4 জনকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। পুলিশ জানায় সোমবার রাতে বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকায় একটি বাগান বাড়িতে
মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম সহ বেশ কয়েকজন মাদক সেবন করছিলেন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 100 শয্যার বিপরীতে ভর্তি হাতে গোনা 1-2 জন। জনবল সংকটে রোগী আসছে না নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে। বন্ধ অপারেশন থিয়েটারও। অবশ্য চিকিৎসক ও নার্স পদে দ্রুত নিয়োগের আশ্বাস কর্তৃপক্ষের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বিরাট অবকাঠামোর হাসপাতালটির আউটডোরে 2-1টি রোগী ও অন্তবিভাগের 82টি বেডে 2টি রোগীর দেখা মিললেও পুরো হাসপাতাল জুড়ে ভুতুড়ে পরিবেশ। গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দরজায় ঝুলছে তালা। ব্রিটিশ আমলে 1875 সালের মধ্যে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারী ও কয়েক হাজার শ্রমিকের চিকিৎসার জন্য নির্মিত 100 শয্যার সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি এখন চিকিৎসক শূন্য। একজন চিকিৎসক, তাও অতিরিক্ত দায়িত্বে, সপ্তাহে 3 দিন রোগী দেখেন। বর্তমানে মঞ্জুরিকৃত 108 জন লোকের বিপরীতে রয়েছেন মাত্র 37 জন। চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার ও ল্যাবরেটরির কার্যক্রম। মানসম্মত সেবা না পাওয়ায় অন্তবিভাগের 82টি বেডের প্রায় সবগুলোই রোগী শূন্য। নেই অ্যাম্বুলেন্সও। ডাক্তার আসলে পর্যাপ্ত লোকবল হলে সেবার মান আরো বৃদ্ধি পাবে। বেড ফাঁকা থাকে। আমি এখানে বর্তমানে একা। ভালো ট্রিটমেন্ট চাই, ভালো ডাক্তার এখানে আরো চাই, যে আমাদের ডাক্তার আসুক। আমাদের রেলওয়ে হাসপাতালটা অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থা। এখানে যদি লোক নিয়োগ হয়, আরও ডাক্তার বাড়ানো যায়, নার্স বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের রুগীও আসবে এবং আমরা চিকিৎসাও দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব। সীমিত জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা এখন সীমিত জনবল নিয়েই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার। আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, এতটুকু আমি বলতে পারবো। বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে চিন্তাভাবনা করতেছেন। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন 1/2 রোগী চিকিৎসা নিচ্ছেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কুড়িগ্রামে ধরলার বাম তীরে 1 কিলোমিটার জুড়ে ভাঙন চলছে। বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। এদিকে প্রস্তাবনা অনুযায়ী বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাদশা সৈকতের পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। ভাঙন রোধে নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা। বসতভিটা ফসলি জমি হারানোর শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। কয়েক দফায় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও কোনো প্রতিকার না পাওয়ায় সম্প্রতি আবারও মানববন্ধন করেন তারা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমানা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা নদী। সামান্য ভাটিতে বাম তীরে গোরখমণ্ডল এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে ধরলা নদী। ভুক্তভোগীরা জানায় গত 5 বছরে ভাঙনে গোরখমণ্ডল এলাকায় প্রায় 4 শতাধিক পরিবার ভিটেমাটি ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। হুমকিতে রয়েছে আরও শত শত পরিবার। 7.5 বছর হলো একাকার ভাঙে, যখন বন্যা আসে তখনই ভাঙে। থাকার মতন কোনো জায়গা নাই, আমরা নদী বান্ধের অধিকার দাবি চাই। আমাদের তো আর জায়গা বাসা নাই, আমরা কোন জায়গায় যাব? আমরা সরকারের কাছে একটি আবেদন যে আমাদের এই নদীটা যেন শাসন হয়। এদিকে ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল সহ জেলার 4টি প্রধান নদীর ভাঙন কবলিত 26টি পয়েন্টে বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এই পয়েন্টগুলো দ্রুততম সময়ের মধ্যেই আমরা সেখানে ব্যবস্থা নিতে পারবো। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। আমরা আশা করি দ্রুতই এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা ব্যবস্থা নিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চলতি বর্ষায় জেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের 72টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে 46টি পয়েন্টে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিওব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়া হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। দুর্ভোগের আরেক নাম এখন রংপুর নগরীর ধাপক্যান্ট রোড। প্রায় 1 বছর আগে পুনর্নির্মাণের কাজ শুরু হলেও এখনও অর্ধেক কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও কর্তৃপক্ষের দাবি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্টে বিস্তারিত। রংপুর নগরীর মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত চেকপোস্ট থেকে ডিসির মোড় পর্যন্ত বিস্তৃত ধাপক্যান্ট রোড। সড়কটির দুপাশে রয়েছে সার্কিট হাউস, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় 1 ডজন সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান।
2025 সালের নভেম্বরে শুরু হয় সড়কটির নির্মাণ কাজ, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 10 কোটি টাকা। তবে সড়কটির কাজের ধীরগতির কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই রাস্তাটা দীর্ঘ 1 বছর থেকে এরকম ভাঙিয়ে রাখছে বা খুঁড়ে রাখছে, এটার কোনো ওই মেরামতের কোনো তোয়াক্কাই করে না। যখন রাস্তাটা কনস্ট্রাকশন শুরু হলো তখন আমরা ভাবলাম যে হ্যাঁ এবার রাস্তাটা মনে হয় ভালো হবে, কিন্তু এই রাস্তার কাজ শুরু হতেই 1 বছর পার হয়ে গেল। 1 বছরের মতন ভাঙা, ঠিক মতন গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না, ব্রেক ধরা যাচ্ছে না। সবারই ভোগান্তিত হচ্ছে, খুব দ্রুত এটার সমাধান করা উচিত। সিটি কর্তৃপক্ষ বলছে সড়কটির দুদিকে ড্রেন নির্মাণ সহ নানা জটিলতায় কাজে কিছুটা ধীরগতি এসেছে, তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। উচ্ছেদ করে তারপরে আবার ড্রেনগুলো করা, তো এখন মোটামুটি কাজটা একটা পর্যায়ে চলে এসছে। আমাদের দেখবেন যে রাস্তার কাছে ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রত্যাশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই কাজটি আমরা সুসম্পন্ন করতে পারব। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত 50,000 মানুষ যাতায়াত করে। নগরীর প্রধান এই সড়কটি এখন রীতিমতো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। দীর্ঘদিন ধরে চলা নির্মাণ কাজে একদিকে যেমন ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, অন্যদিকে ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। এখন নগরবাসীর একটাই প্রশ্ন, আর কতদিনে শেষ হবে সড়কটির নির্মাণ কাজ? আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। টানা লোডশেডিংয়ে চরম বিপাকে ঠাকুরগাঁওয়ের খামারিরা। বাড়ছে উচ্চ তাপমাত্রাজনিত কারণে মুরগির মৃত্যু হার। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অন্তত 20টি খামার। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্টে বিস্তারিত। টানা লোডশেডিংয়ের কারণে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না খামারের তাপমাত্রা, হাঁসফাঁস অবস্থা মুরগির। লোডশেডিংয়ের কারণে ঠাকুরগাঁয়ের খামারে খামারে উচ্চ তাপমাত্রায় বাড়ছে মুরগির মৃত্যু হার। এরই মধ্যে গত 2 মাসে বন্ধ হয়েছে অন্তত 20টি খামার। উৎপাদন ব্যাহতের সঙ্গে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। ভারী হচ্ছে লোকসানের বোঝা। 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত মুরগিটা হিট স্ট্রোক করে বেশিরভাগ মারা যায়। আগে এখানে কাজ কাম ভালো হতো আমাদের এই খামারে, এখন কারেন্ট নাই, মুরগির বাচ্চা উঠায় না। লোডশেডিং যদি এভাবে থাকে তাইলে আস্তে আস্তে খামারই হারাই যাবে। খামার বন্ধ থাকলে তো বসে বসে শ্রমিককে বেতন দেওয়া সম্ভব না। এই অবস্থায় খামারিদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনলাইনের মাধ্যমে এবং আমাদের যে মিটিং, বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, মিটিংয়ের মাধ্যমে, উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে প্রাকৃতিকভাবে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় এবং তাপটাকে ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিচ্ছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 319টি খামার রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। গাইবান্ধায় সম্প্রতি কয়েক দফা ভারী বৃষ্টি ও সৃষ্ট বন্যায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে আমন ধানের বীজতলা সহ চরাঞ্চলের পাট, মরিচ সহ বিভিন্ন সবজির ক্ষেত। এই অবস্থায় সরকারের সহায়তার দাবি কৃষকদের। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় সম্প্রতি কয়েক দফা ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার 7 উপজেলার প্রায় 124 হেক্টর জমির রোপা আউশ, আমন বীজতলা, পাট সহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পানিতে ডুবে পচে যায় কৃষকের স্বপ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন অঞ্চল ও নদীর তীরবর্তী চরাঞ্চলের ফসল। জমি থেকে বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কৃষকরা। এই জমিটা 6-7 ফুট এই পটল ছিল, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। ধানের বীজতলাও ডুবে গেছে, আবার নতুন করে পারার চেষ্টা করতেছি, একবারে ক্ষতির মুখে। এবারে কৃষকদের ক্ষতির কথা স্বীকার করে পুষিয়ে দিতে পর্যায়ক্রমে প্রণোদনা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। 25 মেট্রিক টন বীজ নাভি জাতের এই জেলায় সংরক্ষিত আছে, যেগুলি দিয়ে আবার যদি কোনো বন্যা বা কোনো পানি বৃদ্ধি, জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 3,38 লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের 2 পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ 9 জন আহত হয়েছেন। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাংবাদিক সহ 9 জন আহত হয়। এ সময় বহিরাগত একজনকে আটক করে পুলিশ হস্তান্তর করা হয়। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রামের প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী চট্টগ্রাম বিল্ড এক্সপো। দুপুরে নগরীর 5 তারকা মানের একটি হোটেলের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এই ধরনের আয়োজন আধুনিক নির্মাণ প্রযুক্তি এবং টেকসই স্থাপত্য নিয়ে নতুন চিন্তা ও সম্ভাবনার দুয়ার খুলবে ধারণা আয়োজকদের। এতে 30টি প্রতিষ্ঠানের 63টি স্টল থাকবে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রামের উদ্যোগে আগামী 20, 21 ও 22 আগস্ট নগরীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিল্ড এক্সপো। নানা আয়োজনে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 66তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হলো। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ এবং ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। এবারে জানাবো পাখিদের খবর। গাছ জুড়ে পাখির বাসা, ডালে ডালে আনাগোনা। প্রায় 2 যুগ ধরে প্রতি বছরই বংশ বিস্তারের জন্য পঞ্চগড়ের নাজিরপাড়ায় ছুটে আসে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি। স্থানীয়দের ভালোবাসা আর নিরাপদ পরিবেশে কয়েক মাস অবস্থান করে ছানাদের নিয়ে আবার ফিরে যায় আপন আবাসে। সোহাগ হায়দারের রিপোর্টে বিস্তারিত। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে নাজিরপাড়া এলাকার মানুষের। গাছের ডালে ডালে শত শত পাখির বাসা। কোনো বাসায় সদ্য ফোটা ছানা, আবার কোনো বাসায় ছানাদের পাহারা দেওয়ার সঙ্গে খাবার তুলে দিচ্ছে মা পাখি। শামুকখোল, বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘুসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণে পঞ্চগড়ের বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকা পরিণত হয়েছে প্রাকৃতিক অভয়ারণ্যে। স্থানীয়রা বলছেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতি বছর জুন জুলাই মাসে নাজিরপাড়ার শিক্ষক শহীদ গোলাম কিবরিয়া সেলিমের বাড়িসহ আশপাশের গাছে আসতে শুরু করে পাখির দল। ছানাদের বড় করে প্রায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে নিজ আবাসে ফিরে যায় তারা। পাখির কিচিরমিচির দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। অভয় আশ্রমের মতো এখানে পাখিগুলান নিরাপদে থাকে। 6 মাস থাকে এখানে, বাচ্চা উঠায় আবার এখান থেকে চলে যায়। কাউকে এগুলা পাখি আমরা শিকার করতে দিই না। যে পাখিগুলো এখানে আসে, আমাদের এখানে বাস করতেছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। সকাল বিকাল ডাকে, এই আওয়াজগুলো মানুষের কাছে অনেক ভালো লাগে। এদিকে প্রশাসন বলছে, পাখির নিরাপত্তা স্থানীয়দের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বক জাতীয় যে বড় পাখিগুলো রয়েছে, এরা এখানে বাসা বাঁধে নির্বিঘ্নে। তাদের যে জীবন আচরণের একটি অংশ, সেটি যেন এখানে কাটাতে পারে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই পাখিগুলোকে সংরক্ষণ করার জন্য যে বৃক্ষগুলো রয়েছে, সেই বৃক্ষগুলো না কাটার জন্য বাসিন্দাদের অনুরোধ জানিয়েছি। প্রায় 2 যুগ ধরে পাখির এই আগমন ঘটছে নাজিরপাড়া এলাকায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এই পর্যায়ে বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। নারীদের জন্য চট্টগ্রাম বগুড়ায় চালু হলো পিঙ্ক বাস। চালক, হেলপার ও মহিলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে AI ক্যামেরায় নজরদারি। চাঁদাবাজি বন্ধ হওয়ার আশা। সরে গেছে ময়লার ভাগাড়, বৃক্ষরোপণে পাল্টে গেছে দৃশ্য। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার হেমায়তপুর অংশের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং একদিনে সড়কে ঝরল 10 প্রাণ। ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে গোপালগঞ্জে নিহত 3, আহত 25। চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আলাদা দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। এই ছিল বাংলা সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ আইরিন। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।